নমস্কার, আমি বিবেক। আজ আমরা এমন এক জগতের গভীরে ডুব দেব যা চোখের সামনে থেকেও দেখা যায় না, কিন্তু এই অদৃশ্য জগৎটাই আধুনিক ব্যবসার আসল চালিকা শক্তি। একটু ভেবে দেখুন তো, রাত গভীর, অফিসে কেউ একজন একা, তার সামনে একটা ফাইল যার ওপর লেখা AS26 অদৃশ্য সম্পদের গোপন রহস্য। বাইরে ঝমঝম বৃষ্টি, আর অফিসের ভেতরে সে ধীরে ধীরে বুঝতে পারছে তার কোম্পানির সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মূল্যবান সম্পদগুলো আসলে চোখে দেখা যায় না, অথচ হয়তো ওগুলোই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। চলুন আজ একসাথে এই রহস্যের জট খোলা যাক। ব্যবসার জগতে জানেন তো, এমন অনেক সম্পদ আছে যা চোখে দেখা যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু সেগুলোর শক্তি অপরিসীম। সফটওয়্যার, পেটেন্ট বা ধরুন কোনো ব্র্যান্ডের নাম, এগুলোই হলো সেই অদৃশ্য যোদ্ধা। চলুন তো এদের সাথে একটু পরিচয় করা যাক। তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 মানে AS26 ঠিক কী বলছে? বলছে যে একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট বা অদৃশ্য সম্পদ হলো এমন কিছু যাকে চেনা যায় কিন্তু যেটা টাকা পয়সার মতো নয়, আর যার কোনো শারীরিক অস্তিত্ব নেই। এটা ব্যবসার কাজেই ব্যবহার করা হয়। মানে একদম সহজ করে বললে এটা হলো ব্যবসার সেই অদৃশ্য শক্তি যা না হলেই নয়। কিন্তু দাঁড়ান, যে কোনো অদৃশ্য জিনিসকেই তো আর অ্যাসেট বলে খাতায় তুলে নেওয়া যায় না, তাই না? একটা জিনিসকে অদৃশ্য সম্পদ বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসেবে স্বীকৃতি পেতে হলে বেশ কয়েকটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। চলুন দেখি সেই নিয়মগুলো আসলে কি। আসলে যে কোনো জিনিসকে অদৃশ্য সম্পদ হতে গেলে মূলত 3টে পরীক্ষা পাশ করতে হয়। এটাকে আমরা বলতে পারি একটা অ্যাসেট প্যাসপোর্ট চেক। প্রথমত, জিনিসটা আইডেন্টিফায়েবল বা শনাক্তযোগ্য হতে হবে। দ্বিতীয়ত, কোম্পানির তার ওপর কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকতে হবে। আর 3 নম্বর, ওটা থেকে ভবিষ্যতে টাকা পয়সা আসার মানে ইকোনমিক বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকতে হবে। আচ্ছা, তাহলে প্রথম শর্তটা একটু ভেঙে দেখি। শনাক্তযোগ্যতা এর মানে কি? এর মানে হলো সম্পদটাকে ব্যবসার গুডউইল বা সুনাম থেকে আলাদা করে চেনা যেতে হবে। এখন প্রশ্ন হলো কিভাবে বোঝা যাবে? খুব সোজা। যদি ওই জিনিসটাকে আলাদা করে বেচা যায়, ভাড়া দেয়া যায় বা অন্য কিছুর সাথে বিনিময় করা যায়, তাহলে ওটা শনাক্তযোগ্য। যেমন ধরুন একটা সফটওয়্যার বা কোনো বইয়ের কপিরাইট। এরপর আসছে দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা, কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন একটা কোম্পানি তার কর্মীদের ট্রেনিং দিতে অনেক টাকা খরচ করল, কিন্তু কর্মীরা তো কালকেই চাকরি ছেড়ে চলে যেতে পারেন, তাই না? তার মানে ওই ট্রেনিং থেকে ভবিষ্যতে যে লাভ আসবে তার উপর কোম্পানির পুরো কন্ট্রোল নেই। তাই এটা অ্যাসেট নয়, এটা একটা খরচ। কিন্তু অন্যদিকে একটা পেটেন্ট করা সফটওয়্যারের কথা ভাবুন। সেটার উপর কোম্পানির পুরো আইনি নিয়ন্ত্রণ আছে, আর এ কারণেই ওটা একটা অদৃশ্য সম্পদ। তো এই যে অদৃশ্য সম্পদগুলো, এগুলো আসে কোথা থেকে? কিভাবে এদের জন্ম হয়? এদের উৎপত্তির গল্পটাও কিন্তু বেশ মজার। চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। দেখুন, যখন একটা কোম্পানি বাইরে থেকে কিছু না কিনে নিজেরা ভেতর থেকে কোনো অদৃশ্য সম্পদ তৈরি করে, তখন ব্যাপারটা একটু জটিল হয়ে যায়। আসল প্রশ্নটা হলো ঠিক কোন পয়েন্টে গিয়ে একটা আইডিয়া বা একটা চেষ্টা সম্পদে পরিণত হয়। এই জটিলতার সমাধান করতে AS26 পুরো প্রক্রিয়াটাকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হলো রিসার্চ বা গবেষণা পর্যায়, আর অন্যটা হলো ডেভেলপমেন্ট বা উন্নয়ন পর্যায়। রিসার্চ হলো নতুন জ্ঞান খোঁজার ধাপ। এই পর্যায়ে যাই খরচ হোক না কেন, সেটা সরাসরি কোম্পানির খরচ বা এক্সপেন্স, ওটা অ্যাসেট নয়। কিন্তু ডেভেলপমেন্ট পর্যায়টা হলো সেই গবেষণার জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কিছু বানানোর ধাপ, আর এই ধাপের খরচ কিন্তু কিছু শর্ত পূরণ করলে অ্যাসেট হয়ে যেতে পারে। তো ডেভেলপমেন্টের খরচকে অ্যাসেট হিসেবে দেখানোর জন্য একটা কোম্পানিকে মোট 6টা শর্ত পূরণ করতে হয়। মানে কোম্পানিকে প্রমাণ করতে হবে যে 1. টেকনিক্যালি প্রজেক্টটা শেষ করা সম্ভব। 2. ওটা শেষ করে ব্যবহার বা বিক্রি করার ইচ্ছে আর ক্ষমতা দুটোই আছে। 3. ওটা থেকে ভবিষ্যতে লাভ আসবেই। 4. প্রজেক্টটা শেষ করার মতো যথেষ্ট টাকা পয়সা বা রিসোর্স আছে। আর সবশেষে এই পুরো প্রজেক্টের খরচাটা ঠিকঠাকভাবে মাপা সম্ভব। এই সবকটা শর্ত মিললে তবেই খরচটা অ্যাসেট হবে। তবে এখানে একটা খুব জরুরি নিয়ম আছে, যেটা মনে রাখতেই হবে। AS26 কিন্তু পরিষ্কার বলে দিয়েছে কোম্পানির ভেতরে নিজে থেকে তৈরি হওয়া ব্র্যান্ড, কাস্টমার লিস্ট বা এই ধরনের জিনিসগুলোর পেছনে যে খরচ হয় তাকে কোনোভাবেই অদৃশ্য সম্পদ হিসেবে দেখানো যাবে না। কেন? কারণ ওই খরচগুলোকে ব্যবসার অন্য সব খরচ থেকে আলাদা করে মাপা প্রায় অসম্ভব। বেশ, তাহলে একটা অদৃশ্য সম্পদ যখন কোম্পানির খাতায় জায়গা পেয়ে গেল, তখন থেকে তার জীবনচক্র শুরু হলো। এরপর সময়ের সাথে সাথে তাকে কিভাবে ম্যানেজ করা হবে তারও কিন্তু নির্দিষ্ট নিয়মকানুন আছে।
খাতায় ওঠার পর একটা অদৃশ্য সম্পদকে তার মোট খরচ থেকে দুটো জিনিস বাদ দিয়ে দেখানো হয়। একটা হলো অ্যামোর্টাইজেশন আর অন্যটা হলো ইম্পেয়ারমেন্ট লস, মানে যদি কোনো কারণে হঠাৎ করে তার দাম অপ্রত্যাশিতভাবে কমে যায়। এই দুটো বাদ দেওয়ার পর যা থাকে সেটাই হলো তার ক্যারিং অ্যামাউন্ট। অদৃশ্য সম্পদের জীবনকাল বা লাইফস্প্যান নিয়ে একটা খুব ইন্টারেস্টিং নিয়ম আছে, আর সেই নিয়মটা জড়িয়ে আছে এই সংখ্যাটার সাথে, 10 বছর। AS-26 সাধারণভাবে ধরে নেয় যে একটা অদৃশ্য সম্পদের কার্যকর জীবনকাল 10 বছরের বেশি হবে না। তবে এটা কিন্তু একটা খণ্ডনযোগ্য অনুমান। মানে কি? মানে হলো, যদি কোনো কোম্পানির কাছে এমন অকাট্য প্রমাণ থাকে যে তার অ্যাসেটটা 10 বছরের অনেক বেশি সময় ধরে লাভ দেবে, তাহলে তারা সেই লম্বা সময়টাকেই তার জীবনকাল ধরতে পারে। যেমন ধরুন 60 বছরের জন্য পাওয়া কোনো জলবিদ্যুৎ উৎপাদনের লাইসেন্স। কিন্তু এখানে একটা শর্ত আছে। যদি কোনো অ্যাসেটের জীবনকাল 10 বছরের বেশি ধরা হয়, তাহলে কিন্তু কোম্পানির ওপর একটা অতিরিক্ত দায়িত্ব চলে আসে। প্রতি বছর বাধ্যতামূলকভাবে তার ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে, মানে খতিয়ে দেখতে হবে যে সম্পদটার দাম কোনো কারণে কমে গেল কিনা। এখন প্রশ্ন হলো, অ্যামোর্টাইজেশন জিনিসটা কি? এটা আসলে খুবই সোজা। আমরা যেমন ফিজিক্যাল অ্যাসেটের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন বা অবচয় দেখি, এটাও ঠিক তেমনই। অদৃশ্য সম্পদের মোট খরচটাকে তার পুরো জীবনকালের মধ্যে একটা নিয়ম মেনে ভাগ করে দেওয়া হয়। এই খরচ দেখানোর পদ্ধতিটাকেই বলে অ্যামোর্টাইজেশন। সব কিছুরই তো একটা শেষ থাকে, তাই না? প্রত্যেক সম্পদের মতো এই অদৃশ্য সম্পদগুলোরও একটা শেষ অধ্যায় আছে। যখন তাদের যাত্রা শেষ হয়, তখন হিসেবের খাতা থেকে তাদের বিদায় জানাতে হয়, আর সেই ব্যাপারে সব তথ্য সবার সামনে প্রকাশ করতে হয়। একটা অদৃশ্য সম্পদকে ব্যালেন্স শিট থেকে তখনই সরিয়ে দেওয়া হয় যখন সেটাকে বিক্রি করে দেওয়া হয়, অথবা যখন ওটা থেকে আর কোনো রকম অর্থনৈতিক লাভ পাওয়ার আশাই থাকে না। অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই প্রক্রিয়াকে বলে ডি-রেকগনিশন। আর পুরো ব্যাপারটা স্বচ্ছ রাখার জন্য কোম্পানিগুলোকে তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টে এই অদৃশ্য সম্পদগুলো নিয়ে বেশ কিছু জরুরি তথ্য জানাতে হয়। যেমন অ্যাসেটটার জীবনকাল কত, কোন পদ্ধতিতে অ্যামোর্টাইজেশন করা হচ্ছে, বছরের শুরুতে আর শেষে তার দাম কত ছিল, আর মোট রিসার্চ ও ডেভেলপমেন্টে কত টাকা খরচ হিসাবে দেখানো হয়েছে, এই সব কিছুই। আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, আজকের দুনিয়ার সবচেয়ে বড় আর সফল কোম্পানিগুলোর কথা একবার ভাবুন তো। তাদের আসল শক্তিটা কি? তাদের বিশাল বিশাল ফ্যাক্টরি বা অফিস বিল্ডিং, নাকি তাদের ব্র্যান্ড ভ্যালু, তাদের সফটওয়্যার কোড, তাদের ডেটা আর তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি? কোন অদৃশ্য সম্পদগুলো আজ সত্যি সত্যি বিশ্ব অর্থনীতিকে চালাচ্ছে? একটু ভেবে দেখবেন।